যখন পাহাড় থেকে নেমে এলেন তখন এদিক অস্ত সূর্যের আভায় রাঙা হয়ে উঠেছে রাঙামাটির পৃথিবী যেন। গুড বললেন, পর্তুগিজদের ম্যাপে আছে না, এখানে কোথায় এক গুহা আছে। অ্যালান বললেন, যদি সত্যি থাকে আশা করি সে গুহা চুরি যায়নি। গুড বললেন, কি বলছো অ্যালান? ডন সিলভেস্টারের উপর আমার অগাধ বিশ্বাস। একটি বাজে কথা বলেনি সে। জলের কথা মনে আছে? এ গুহা আমি ঠিক বার করব। কথা নয়, বেদ বাক্য। 10 মিনিট পরে তারা দেখলেন এক জায়গায় জমাট বরফের গায়ে একটা গর্ত প্রায় 200 গজ নিচে নেমে গেছে। ভিতরটা অন্ধকার, নিশ্চয় সুড়ঙ্গ। উম্বপা বলল, গুহা। সূর্য চলেছে চলেছে। কজনে ঢুকলেন সুড়ঙ্গে। ঢুকে একটু এগিয়েই কজনে শুয়ে পড়লেন। এখানে রাতের আশ্রয়। মরুভূমিতে জ্বলতে জ্বলতে আসা খিদে, তেষ্টা আর কি দারুণ পরিশ্রম। অন্ধকার সুড়ঙ্গের মধ্যে হাত পা যে অবশ, মাথা যেন অন্ধকারে ভরে জমাট পাথর হয়ে গেছে। কোনো চিন্তা নয়, কল্পনা নয়, আশা নয়। কাল সকালে যদি প্রাণগুলো থাকে তখন নতুন করে প্রাণ রক্ষার উপায় চিন্তা, জীবনের গতি ঠিক করা। ঘুম তেমন হলো না কারো না। ঘুমে চোখ বুজে আসে 10 মিনিট 20 মিনিট, তারপর চমকে সে ঘুম যায় ভেঙে। এমনিভাবে রাত্রি কেটে প্রভাতে আবার সূর্যের আলো। গুড ডাকলেন, অ্যালান। গুহার মধ্যে রোদ এসে পড়েছে। সে আলোয় যত দূর দেখা যায় অ্যালান ঠাউর করে দেখছেন। কি যেন তিনি দেখছেন। কি কি ওটা? গুড বললেন, অ্যালান। অ্যালান বললেন, চুপ। ওই, হ্যাঁ দেখেছি, মানুষ বলে মনে হচ্ছে। সামনে সাবধানে এলিজাবেথকে আড়াল করে দাঁড়ালেন অ্যালান। গুড এগোলেন সন্তর্পণে দেখতে। কপা এগিয়ে দেখে গুড তখনই ফিরলেন। বললেন, না, হেনরি নয়। তবে? গুড বললেন, বুঝতে পারছো না? নিশ্চয় ডন জোন্স সিলভেস্টার। সে ছাড়া আর কি হবে? পাগল। সে মারা গেছে 300 বছর আগে। তাতে কি? এখানে এই ঠান্ডা পাহাড়ের গুহায় জন্তু জানোয়ার ঢোকে না, মানুষ আসে না। মরে এইখানে পড়ে আছে। বরফের জন্যে পচেনি, গলেনি। এখানকার জল বাতাসের কথা ভাবো। তাছাড়া আফ্রিকা মুল্লুকে মরা মানুষও তাজা থাকে, জ্যান্ত মানুষের মতো। এলিজাবেথও দেখল। গুড বললেন, না খেতে পেয়ে খিদেই তেষ্টায় বেচারি এখানে প্রাণ দিয়েছে। কত আশা করে এসেছিল। আহা। অ্যালান বললেন, সে আশা নিয়ে এমন একা আশা কোথাও কখনো সার্থক হয়েছে বলে শুনিনি। গুড বললেন, আমরা দল বেঁধে এসেছি। আমাদের সম্বন্ধে এমন ভবিষ্যৎবাণী করছো না তো অ্যালান? অ্যালান জবাব দিলেন না, শুধু হাসলেন। একাদশ পরিচ্ছেদ। গুড, অ্যালান আর এলিজাবেথ হঠাৎ দেখেন পাহাড়ের মাথায় 3 মূর্তি। দেখে মনে হলো পৌরাণিক যুগের 3টি প্রাণী আকাশের নিচে এসে দাঁড়িয়েছে। তাদের গায়ে নানা রঙের নকশা, রঙের জেল্লাদার আচ্ছাদন। 3জনেই মাথায় খুব লম্বা, বেশ জোয়ান চেহারা, পরনে সাদা রঙের টোগা। তার উপর সকলে গায়ে মেখেছে ঝকঝকে রঙের সে পালিশে রোদের তাপ থেকে গায়ের চামড়া রক্ষা পাবে। কারো মুখে গায়ে আঁকা কটা সূর্য, কারো গায়ে মুখে কমলা রঙের ডোরা, কারো গায়ে নীল রঙের অসংখ্য নক্ষত্র। হঠাৎ গুডের চোখে পড়ল একটি হরিণ ছানা। সেটি দেখিয়ে গুড বললেন অ্যালানকে, হরিণের মাংস খাবো। এর জন্যে একটি গুলি ধার দিতে পারো অ্যালান? অ্যালান বললেন, মোটে 3টি গুলি আছে, সম্বল। গুড বললেন, ভোট নাও, ভোটে যা হয়। অ্যালান তাকালেন এলিজাবেথের দিকে। এলিজাবেথ বলল, যে খিদে পেয়েছে, পেটে যেন আগুন জ্বলছে।
তখন মারতে হলো হরিণছানাকে। তারপর যথারীতি তার মাংস রন্ধন এবং ভোজন। খাওয়া দাওয়ার পর তিনজনে দাঁড়িয়ে আছেন। উম্বপা এসে সামনে দাঁড়ালো। এলানকে কি বলল? সঙ্গে সঙ্গে সকলে পাহাড়ের নিচে নেমে এলেন। নেমেই কমলা রঙের ডোরা পোশাক পরা লোকটার পিছনে উম্বপা ছুটল সামনের মাঠ ধরে। বেশ খানিক এগিয়ে গেল সে। গুড বললেন এলানকে, ও কি বলে গেল উম্বপা? আমি ওর কথার বিন্দু বিসর্গ বুঝিনি। এলান বললেন, আমিও ঠিক বুঝিনি। এ ভাষা আগে কখনো আমি শুনিনি। গুড বললেন, মনে হচ্ছে ও ওর দেশে এসে পৌঁছেছে। যাকে দেখে উম্বপা ছুটল তাকে এরা আগে কখনো দেখেননি। ক মিনিট পরে সকলে দেখেন দূরে লাল টোকা গায়ে একে অচেনা মানুষের সঙ্গে উম্বপা খুব তরবর করে কথা কইছে। কথার সঙ্গে তাদের পানে দুজনে চেয়ে চেয়ে দেখছে। এলান বললেন, আমাদের পানে চাইছে, নিশ্চয় উম্বপা আমাদের পরিচয় দিচ্ছে। তিনজনে এগিয়ে গেলেন, ওদের কথা শুনলেন। সে লোক বলল, হ্যাঁ, একজন সাদা জাতের মানুষ এসেছিল। এলান বললেন, তা যদি হয় আমার বিশ্বাস সে হেনরি কার্টিস। কেন? গুড করলেন প্রশ্ন। এলান বললেন, তার কারণ এখানকার মানুষ বন্দুক দেখেনি কখনো। কার্টিসের কাছে বন্দুক ছিল। কথাটা বলে এলান উদাস নেত্রে চেয়ে রইলেন দিগন্ত প্রসারের দিকে। গুড বললেন, হরিণ মারতে আমরা বন্দুক ছুঁড়েছি। সেই বন্দুকের শব্দ শুনে ও লোকটা এসেছে। ও লোকটা উম্বপাকে কি বলল শুনে সকলকে নিয়ে উম্বপা পাহাড়ের নিচে খানিক দূরে এগিয়ে চলল। সামনে বরফ ঢাকা পাহাড়, রানী সেবার পাহাড়। এখানটায় পথ বেশ চওড়া পাকা। গুড বললেন, চমৎকার পথ তো। আমার মনে হয় কিং সোলেমানের রাজ্যে এসে গেছি। ওটা কি? খানিক দূরে পাথরের উপর একটা কাঠের ফলক। গুড ছুটলেন। ফলক দেখে তার চিৎকার, পেয়েছি পেয়েছি। ফলকে লেখা কিং সোলেমন রোড। কথাটা বলে বালকের মতো উল্লাসে নৃত্য করে উঠলেন। এলান আর এলিজাবেথ এলেন। উম্বপা আর তার দেশালী লোকটাও এলো। এসে দেখেন সত্যই এখানটা মরুভূমি নয়, কত রকমের ফসল ফলেছে, হিমেল বাতাস। এলিজাবেথ বলল, ইংল্যান্ডের পল্লীগ্রাম বলে মনে হয়। সেই রকমই না? অ্যালান বললেন, গরম দেশের মাঝে মাঝে এমনই আবহাওয়ায় এমনি আবহাওয়ায় দেখা যায়। গুড বললেন, আমাদের ম্যাপখানা দেখেছ তো? কার্টিসকে তাহলে কাছেই কোনোখানে পাবো মনে হয়। আবার সন্ধান, এক জায়গায় কতগুলো নুড়ি পাথর। অ্যালান বললেন, এ দেশি মানুষকে এমনি করে গোড় দেয়, বোধ হয় কারো কবর। দেখা যাক কার কবর। বুকে ছমছমানি, মনে কেমন সংশয় ভয়। অ্যালান পাথর নুড়ি সরাতে লাগলেন, আর সকলে অধীর নয়নে তাকিয়ে আছেন। মাথার উপর আকাশে দীপ্ত সূর্য, রোদের কি তাত। একটা বন্দুক চোখে পড়ল, ইউরোপিয়ান বন্দুক। তার কাঠের বাটে নুড়ি ঘষে ঘষে কতগুলো অক্ষর লেখা। অক্ষরগুলো স্পষ্ট পড়া যায়। লেখা আছে গুলি বারুদ রসদ সব নিঃশেষ। উত্তর পূব মুখে চললুম সিধা, 23 গ্রোসভেনার স্কোয়ার, লন্ডন। এই ঠিকানায় এলিজাবেথ কার্টিসকে যদি দয়া করে এ খবরটুকু কেহ জানান, কৃতার্থ হব। ইতি হেনরি কার্টিস। তারিখ খোদা আছে 2 বছর আগেকার তারিখ, 1896 সালের জুন মাস। গুড লাফিয়ে উঠলেন। কার্টিস আলবৎ বেঁচে আছে লিজা, আমি হলফ করে বলতে পারি। এলিজাবেথের দু চোখ মলিন, মুখে কথা নেই। অ্যালান নির্বাক। যেতে যেতে গুড বললেন, তুমি দুঃখ করছো কেন লিজা? তার সঙ্গে তোমার একদণ্ড বনতো না। তুমি তাকে দেখতে পারতে না, সেই জন্যই সে আরও পাগল হয়ে আফ্রিকায় আসে। তুমি তার সন্ধানে আসবে সত্যি,
আমিও স্বপ্নে তা ভাবিনি। নিঃশ্বাস ফেলে এলিজাবেথ বলল, কি গো? আমার মাথায় চাপলো। প্রথমে মনে হলো কি বীরত্ব ও দেখাতে চায় আফ্রিকায় এসে। আমিও পারি আফ্রিকায় আসতে, কিন্তু এসে দুঃখে কষ্টে আমার যে শিক্ষা হয়েছে, বিশ্বাস করো আমি আর আজ সে এলিজাবেথ নেই, নতুন মানুষ। উম্বুপার দেশালী মানুষটির বয়স হয়েছে। সে এদের এ পথে গাইড উম্বুপার সঙ্গে। সকলে চলেছেন গতি বেশ দ্রুত। গুড বললেন, তোমার হাতে ওই জাদুদণ্ড, ওর শব্দের জীবজন্তু মারা যায়। লোকটা তাই ভয়ে মরে আছে ওতে। ভালো, ওর হাতে এখন আমাদের জীবন। কি উৎসাহে চলেছে দেখছো। সকলের আগে অ্যালান বললেন, আগে গিয়ে ও চায় ওর দলে খবর জানাতে। কিন্তু দলের লোক কেমন বুঝছো তো, বনজাত যা হয়। এরা দুশ্মন না বন্ধু কে জানে। কালুয়ানাদের মতো হলেই বিপদ। আমাদের বন্দুকেরও রসদ নেই। উম্বপা উম্বপা কথায় কথায় এখন ঝংকার তোলে। ওর কথায় বুঝেছি মনে যেন সংশয়। এতকাল বেশ বসেছিল, ছায়ার মতো বরাবর পেছনে ছিল। এখন নিজের মূল্যকে স্বরূপ প্রকাশ পাচ্ছে। হঠাৎ এক জায়গায় ওর দেশালি চমকে দাঁড়ালো। যেভাবে দাঁড়ালো দেখে মনে হলো খুব এক প্যাচের বক্তৃতা ছাড়বে বুঝি। গায়ের উপর থেকে লাল টোগার আবরণখানা টেনে ফেলল। ভিতরে কৌপিনধারী অর্ধনগ্ন বেশ। দেখে অ্যালান চমকে উঠলেন। লোকটার বুকে পিঠে নীল রং দিয়ে মস্ত দুটো সাপ আঁকা, কি নিখুঁত করে আঁকা। মাঝি মাল্লাদের হাতে যেমন উল্কিতে আঁকা নকশা ছবি দেখা যায় তেমনি। লোকটা দাঁড়িয়ে মাটি ছুঁয়ে একটু মাটি তুলে মাথায় মাখলো, কপালে মাখলো, গায়ে মাখলো, তারপর হাত নেড়ে তাকালো এদের দিকে। অ্যালান প্রায় ছুটে উম্বুপার কাছে এলেন। লোকটা উম্বুপাকে দেশি ভাষায় কি জিজ্ঞাসা করলো। উম্বুপা ওই ভাষাতেই দিল সে কথার জবাব। শুনে অ্যালান বললেন গুডকে আর এলিজাবেথকে, সে কথা হলো তার মানে আমরা রাজার সঙ্গে এত পথ আসছি। রাজা? হ্যাঁ, উম্বুপা এখানকার রাজা। অ্যালান বললেন, ওর সিংহাসন কেড়ে নিয়েছিল, ও এসেছে সে সিংহাসন উদ্ধার করতে। গুড এবং এলিজাবেথ দুজনে অবাক হয়ে চেয়ে আছে উম্বুপার দিকে। তাদের কুলি হয়ে মোট বয়ে কত না কষ্ট করে উম্বুপা তাদের নিয়ে এসেছে। সেই উম্বুপা এখানকার রাজা। তা যদি হয় তাহলে মরুভূমির তপ্তবালি জঙ্গলের বিভীষিকা কেন সে গ্রাহ্য করবে? গুড প্রশ্ন করলেন অ্যালানকে। ও উল্কির মানে? কথাটা উম্বুপার কানে গেল। সে অ্যালানকে দেশালি ভাষায় কি বলল। তার ইংরেজি তর্জমা করে অ্যালান বললেন, এ দেশের রাজার রাজ চিহ্ন ওটা। নতুন রাজা জন্মালে তার গায়ে এরা সাপ এঁকে দেয়, উল্কি দিয়ে দেগে। এ দাগ কখনো ওঠবার নয়। উম্বুপা আরও কি বলল তার মর্ম, এখানে ওয়াতুসি জাতের কাফিরের বাস। ওর ওই সঙ্গী হলো খুব বড় দরের বনেদি এক অমাত্য। ওর নাম কাফা। ও আছে, ওর সঙ্গে আর একজন লোক আছে। তারা দুজনে আমাদের পথ দেখিয়ে নিরাপদ রাজ্যে নিয়ে যাচ্ছে। এ কথায় দুশ্চিন্তার কারণ থাকতে পারে না। এর মধ্যে দু চারজন করে ওয়াতুসি আসতে আরম্ভ করেছে। তারপর বেশ বড় দল মিছিল করে অগ্রসর হওয়া কিং সুলেমান রোড ধরে সকলে চলেছে। অ্যালান মাঝে মাঝে ডাকছেন উম্বুপাকে। ডেকে তাকে নানা প্রশ্ন। উম্বুপা সব কথার জবাব দিচ্ছে। তার কথায় দ্বিধা নেই, জড়তা নেই, বেশ স্পষ্ট। উম্বুপা বলল, রাজ্যের গদি চেপে এখন যে বসে আছে তার নাম তোয়ালা। সম্পর্কে উম্বুপার খুড়তুতো ভাই। সকলে বলে তোয়ালা ভারী বদ, কেউ তাকে ভালো চোখে দেখে না। সে যেমন স্বার্থপর তেমনি নিষ্ঠুর। কাফার নির্দেশে সকলে চলেছেন। ঘন্টার পর ঘন্টা বিস্তীর্ণ উপত্যকা পার হলেন সকলে।
তারপর ঘন বসতি, পাশাপাশি ঘেঁষাঘেঁষি অজস্র পাতার ঘর। ওয়াতুলি মেয়ে পুরুষ দলে দলে বসে গল্প করছে, কেউ কাজ করছে। নাদোষ নুদোষ ছেলেমেয়েরা দল বেঁধে ছোটাছুটি করছে। এদের দেখে তাদের কৌতূহলের সীমা পরিসীমা নেই, ভয়ও বেশ। সকলে এক পা দু পা করে পিছু হটতে হটতে হঠাৎ কখন শেষে অদৃশ্য হয়ে গেল। এরা দেখলেন কাফার এখানে খুব খাতির। গ্রামের চারিদিকে ক্ষেতে ফসল, কত রকম ফসল, প্রচুর, অজস্র। এলান ঘুরে ঘুরে দেখলেন গ্রামের বাইরে একদল বাটুল কাফির বাস, সাধারণ নিগ্রোর চেহারা। ওয়াতুশিরা যাতে বনেদি, তাদের চেহারার সঙ্গে এসব নিগ্রোদের চেহারার মিল নেই। ওয়াতুশিদের দীর্ঘ জোয়ান দেহ, মুখের ছাদ ভালো এবং পরনে আব্র আছে। গ্রামের ভিতর দিয়ে চলে এসে সকলে যে জায়গায় পৌঁছলেন সেখানে অন্যরকম আবহাওয়া। সভ্য ভব্য জায়গা, উঁচু একখানা বাড়ি, বাড়ির সঙ্গে কম্পাউন্ড ঘিরে, চারদিকে উঁচু পাঁচিল। কাফা বলল অ্যালানকে, তোয়ালা রাজার বাড়ি আর কম্পাউন্ড। এদের সঙ্গে সঙ্গে এসেছে এক পাল ওয়াতুশি মেয়ে পুরুষ। তারা বেশ সম্ভ্রম করে তফাতে তফাতে আসছে। অ্যালান বললেন গুড আর এলিজাবেথকে উদ্দেশ্য করে, উম্বুপার মুখে যা শুনলাম, মানে বছর আগে এখানকার রোজা ডাক্তারের সঙ্গে খুড়ো চক্রান্ত করে। এই রোজা ডাক্তারদের আমরা বলি উইচ ডক্টর। দুজনে মিলে রীতিমতো চক্রান্ত করে। শেষ চক্রান্তের ফলে বুড়ো রাজাকে অর্থাৎ উম্বুপার বাপকে মেরে ফেলে। উম্বুপা তখন ছোট, সিংহাসনে ওরই দাবি। কিন্তু উম্বুপার খুড়োটা ভয়ানক বদ। উম্বুপাকে সে দেয় জল্লাদের হাতে, কেটে ফেলবে বলে, আর নিজের ছেলে তোয়ালাকে খুড়ো বসায় সিংহাসনে। গুড বললেন প্যালেসের চক্রান্ত এই আফ্রিকাতেও আমরা জানি। এসব চক্রান্তে ইউরোপিয়ানরাই শুধু ওস্তাদ। অ্যালান বললেন উম্বুপার মা ছেলেকে নিয়ে নিঃশব্দে এখান থেকে যায় পালিয়ে। উম্বুপা শুধু এটুকু জানে, আর এ কথা সে জেনেছে তার মায়ের মুখে। মা মারা যাবার সময় তাকে এ কথা বলে। তারপর সেই পাহাড়ি ঝর্ণার ধারে আমাদের সঙ্গে দেখা। ওই অঞ্চলেই উম্বুপা থাকতো তার মায়ের সঙ্গে। সকলে চলেছেন এসব আলোচনা করতে করতে। দূরে দূরে আরও অনেক বসতি। অ্যালান আরও নানা প্রশ্ন করলেন। কাফা সে যে জবাব দিল তার মর্ম অ্যালান দিলেন বুঝিয়ে ইংরেজি তর্জমা করে। অ্যালান বললেন এধারে দু জাতের কাফির বাস, এক জাত এই ওয়াতুশি, আর এক জাত ওই বেটে কাফিরা। ওদের নাম বাহুতু জাত। ওরা গোলামি করে, কুলি মজুরের কাজ করে। ওয়াতুশিরা এখানে আসে 500-700 বছর আগে। এসে লড়াইয়ে এদের হারিয়ে গোলাম বানিয়ে রাজ্যপাট বসায়। ওয়াতুশিরা ভদ্র সভ্য কাজকর্ম করে। গুড বললেন ভালো বলতে হবে তো। অ্যালান বললেন হ্যাঁ, বছর ধরে এখানে নানা অশান্তি বিরোধ চলেছে। ওই বুড়ো খুড়ো তার সঙ্গে বহু অমাত্য সভাসদ তোয়ালাকে গদিতে বসিয়েছিল, কিন্তু বসিয়ে অবধি এরা রাজা তোয়ালাকে নিয়ে নাজেহাল হয়ে আছে। যাকে বলে গৃহ বিপ্লব, সিভিল ওয়ার বাঁধল বলে। উৎসাহে গুড বললেন উম্বুপা এসে গেছে, দেশের আসল রাজা। ওকে পেয়ে এখনই দুরন্তের উচ্ছেদ আর কি। আর ওদের যে যুদ্ধ বিগ্রহে আমরা এখানে এসে পড়লুম, সঙ্গে দুটি মাত্র গুলি সম্বল। চলতে চলতে হঠাৎ বাধা। একদল বাহুতু কাফরি পথে গরু তাড়িয়ে আসছে, চড়াতে নিয়ে যাচ্ছে। গরুগুলোর কি চেহারা, যেন এক একটা হাতি, প্রকাণ্ড শিং, শিঙে লাল নীল সবুজ হলুদ
কত রকম রং করা, শিঙে ফুলের মালা জড়ানো। গরুগুলোর পালানে নানা রঙের নকশা আঁকা। বাহুত গোয়ালাদের হাতে উইলোর ছড়ি, সে ঘড়ির ঘা মেরে ছড়ির ঘা মেরে গরুগুলোকে তাড়িয়ে নিয়ে চলেছে। এদের দেখে রাখালদের চোখে বিস্ময়ের অন্ত নেই। এ সাদা দাঁতের মানুষগুলো হঠাৎ আবার এলো কোথা থেকে? গরু দেখে গুডের চোখে পলক পড়ে না। তিনি বললেন, গরু বটে। হ্যাঁ, এমন গরু দুনিয়ার কোথাও আর নেই। এলিজাবেথ বলল, এমন গরু আমি কিন্তু দেখেছি। দেখেছ? গুড ভুরু কুঞ্চিত করলেন, বললেন, কোথায়? কোথায় দেখেছ শুনি? এলিজাবেথ বলল, ইজিপ্টে। ওই সব সমাধি ভবনের দেয়ালে এমনি গরুর মূর্তি নেই। ও দেয়ালের মূর্তি? আমি জীবন্ত গরু দেখবার কথা বলছি। ছবিতে আমরা ডাইনোসরাস দেখেছি, তা বলে বলবো। কি জানোয়ারই না দেখেছি। কাফা শুনল এ কথা। শুনে কাফা বলল, ওয়াতুসি জাতটা এখানে এসেছে আফ্রিকার উত্তর অঞ্চল থেকে। উত্তরেই তো ইজিপ্ট। ইজিপ্ট থেকে তাদের আসা বিচিত্র নয়। তা যদি হয়, ইজিপ্টের গরু কি আর তারা সঙ্গে আনেননি? একই জাতের গরু। তারা এলো কেন? গুড করলেন প্রশ্ন। নানা কারণ থাকতে পারে। দুর্ভিক্ষ, বন্যা, পীড়ন, অত্যাচার, প্লেগ, এমনি সব কারণেই দুনিয়ার নানা জায়গায় মানুষ করছে নড়ে নড়ে বসতি স্থাপন। তবে পরে আমাদের জাত এখানকার জাতের সঙ্গে মিশে এক হয়ে গেছে। গুড এই পুরাতত্ত্ব নিয়ে মশগুল হয়ে উঠলেন। তারপর হঠাৎ নজর পড়ল, উপঙ্গা নেই। গেল কোথায়? গুড করলেন প্রশ্ন। কজনে থমকে দাঁড়িয়ে চারদিকে তাকাচ্ছেন। কোথাও তার চিহ্ন নেই। এলিজাবেথ বলল, আশ্চর্য, না বলে কখনো কোথাও যায় না তো? হ্যাঁ, গুড বললেন, দলেও অনেক লোক জুটেছে দেখছি। উপঙ্গাকে এরা কোনো সলা পরামর্শ দিল নাকি? এ কথার জবাব দেবার আগেই অ্যালান দেখেন সামনের দিক থেকে পতাকাধারী কজন ওয়াতুসি আসছে। তাদের হাতে ঢাল, সরকি, বল্লম, বর্ষা, গায়ে রকমারি নকশা আঁকা। ওদের বিরাট শরীর দেখে অ্যালান বললেন, আমাদের অভ্যর্থনা করতে আসছে নাকি? গুড বললেন, অভ্যর্থনাটা অস্ত্রের মুখে হবে না হাসি গল্পে। এদের প্রতি আমাদের কর্তব্য এখন। অ্যালান বললেন, বন্ধুর কর্তব্য। বেশ ইজ্জত রেখে মাথা হেলানো নয়। সঙ্গে দুটি মাত্র গুলি, মনে রেখো। তবু হাবে ভাবে বোঝাতে হবে বহুত গুলি বারুদ আছে, যার জোরে ওদের মুল্লুক ছাড়খাড়ে দিতে পারি আমরা। ওরা এলো, ওদের দলপতি একটা লম্বা বক্তৃতা দিল। অ্যালান বললেন, তোমাদের এ ভাষা আমরা বুঝি না, কথার দরকার নেই, চলো আমাদের নিয়ে। তারা চলল এদের পথ দেখিয়ে। দেশের বহু লোক মস্ত ভিড় জমিয়ে সঙ্গে এসেছে। ভিড়ও চলল নিঃশব্দে, সসম্ভ্রে, অভ্যর্থনার ভঙ্গিতে। চলা সেই কিং সোলেমান রোড ধরে। ওয়াতুসি রাজ্যের রাজপুরীতে রাজা তোয়ালা নাকি বসে আছেন সাদা অতিথিদের দর্শনের প্রত্যাশায়। সূর্য তখনও পশ্চিম আকাশে হেলেনি। সকলে এসে পৌঁছলেন রাজা তোয়ালার পুরীর কম্পাউন্ডে। পুরীর চারদিকে লোকজন থাকবার ছোটোখাটো অসংখ্য ঘর। সেই সব ঘরের সামনে দিয়ে সকলে কম্পাউন্ডে ঢুকলেন। পরিবেশ জমকালো। বড় বড় দেয়াল, বড় বড় থাম, পাথরের দেয়াল, পাথরের থাম। মিশরে যেমন দেখা যায় তেমনি। রাজার পুরী ভিড়ে গম গম করছে। যেখানে যত লোক ছিল সবাই এসে সবাই জড়ো হয়েছে। পুরীর প্রাঙ্গণে এরা এলেন। রাজা তোয়ালা বসে আছেন উঁচু গদিতে। অ্যালান, গুড আর এলিজাবেথ এসে দাঁড়ালেন
দেয়ালের গা ঘেঁষে। সবার যত লোকের দৃষ্টি এদের তিনজনের উপর। অ্যালান দেখছেন রাজাকে, বেশ জোয়ান চেহারা, নাক চোখের গড়ন মানুষের মতো, কাফরির মতো বেটে নয়, অমন খাদ্য খেদা নাক, পুরু ঠোঁট বা কোঁকড়ানো চুলও নয়, রঙও মিশকালো নয়। রাজার মাথায় পালকদার টুপি, কপালে ডিমের মতো একখানা হিরে ঝকঝক করছে। রাজার পিছনে রাজার দেহরক্ষী সেনার দল, সকলের পরনে রঙিন পোশাক, রঙে রঙে সবার রঙিন। রাজার পাশে রানী সুন্দরী, পরনে সাদা টোগা, সে টোগায় সারা অঙ্গে আব্র রক্ষা হয় না। অ্যালানের সঙ্গে যে লোক ছিল সে ওখানকার ভাষায় রাজাকে বক্তৃতায় অনেক কথা বলল। বিশেষ করে অ্যালান গুড, ওদের হাতের বন্দুক সে দেখালো ভালো করে। রাজা দেখলেন, দেখে কপাল কুঁচকে মাথা নেড়ে তার কথায় সায় দিলেন। তারপর তিনি তাকালেন পাশে যে ফৌজ দাঁড়িয়ে আছে তাদের দিকে। তাকিয়ে আদেশের ভঙ্গিতে রাজা কি বললেন। রাজার কথা শোনা মাত্র ফৌজের দল চাঞ্চল্য। দল ছেড়ে দুজন ফৌজদার এলো বেরিয়ে। তারা আসছে অ্যালানের দিকে। অ্যালান দেখলেন তাদের চোখে হিংসা, হাতে লোহার ঢাল, সেই সঙ্গে বর্ষা, বল্লম আর সরকি। ঝকঝক করছে সেগুলোর ধার। তারা এগিয়ে আসছে, সরকি বেশ বাগিয়ে ধরেছে। অ্যালান দু পা ঘটে গেলেন, দেয়াল ঘেঁষে এ আক্রমণ প্রতিরোধ করবেন বলে। এর মধ্যে কি যে ঘটল গুডের কাছে অ্যালান তা শুনেছেন ঘটনার পর। উম্বপার সেই লোক যার পরনে কমলা রঙের জোরাদার টোগা, সে একখানা লম্বা ধারালো ভোজালি দিয়েছে সকলের অলক্ষ্যে গুডের হাতে। তাছাড়া গুডের হাতে ছিল বন্দুক, বন্দুকে গুলে ভরা। পৌষটা সরকি তুলেছে অ্যালানের কাঁধে, সবলে সেটা দেবে বিধিয়ে। এমন সময় গুডের হাতের বন্দুক থেকে ধোঁয়ার কুণ্ডলি তুলে ছুটল গুলি, গুরুম। বন্দুকে গুডের তাক অব্যর্থ। এ তাক ফসকালো না, ফৌজের হাত থেকে সরকি খসে পড়ে গেল। সঙ্গে সঙ্গে দেহখানা কাঠের মতো শক্ত হয়ে দুম করে মেঝেই পড়ল লুটিয়ে। দেখে রাজা তোয়ালার চক্ষু স্থির। সবাই ভয়ানক দাপাদাপি, অর্ধেকের উপর লোক কোনো মতে পড়তে পড়তে যে দিকে যে পারে ছুটে পালালো। দ্বাদশ পরিচ্ছেদ। তোয়ালার মুখ ভয়ে নীল। এ কি সাংঘাতিক নল ওদের হাতে! নল থেকে ধোঁয়া ছুটে ক্রুম করে আওয়াজ। অমনি জলজান্ত জোয়ান মানুষটা মরে পড়ে একেবারে কাঠ। কি শয়তানিতে রাজার মাথা পাক! কিন্তু শয়তানিতে রাজার মাথা পাকা। তিনি ভাবলেন সামনাসামনি নয়, কৌশল করে এদের মারতে হবে। মিষ্টি ভাব, মুখে খুব মিষ্টি কথা, ব্যবহারে ভয়ানক শিষ্টতা। তারপর তলে তলে অ্যালান বললেন, আমরা আকাশ থেকে আসছি, আমরা দেবতা। ওই যে আকাশে দেখো সূর্য, চন্দ্র, নক্ষত্র, ওরা আমাদের জাত। আমাদের সঙ্গে ভালো ব্যবহার করো যদি আরামে থাকবে, বদমতলব করো প্রাণে সকলে মারা যাবে। রাজা বললেন, ঠিক আছে, ভুল বোঝাবুঝির জন্য যা হবার তা হয়ে গেছে, এমন আর হবে না। এখন তাহলে আলাপ আলোচনা। গুড বললেন অ্যালানকে, ব্যাটাদের মতলব বুঝছো? খুব, তবে লাগতে এখন ভরসা পাবে না। আমাদের ম্যাজিক নলের শক্তি দেখে ওদের তাক লেগে গেছে। কিন্তু মুশকিল, আর একটি মাত্র গুলি সম্বল। গোটা কতকও যদি থাকতো এদের বুঝিয়ে দিতে পারতুম। অ্যালান বললেন, এখানে আসার উদ্দেশ্য কার্টিসের কথা বললেন। রাজা শুনলেন, বুঝলেন এরা এসেছেন কার্টিসের সন্ধানে। রাজা বললেন, ও, তার কথা জানি না তো, দেখুন সন্ধান করে। তাছাড়া এখানে দেখবার অনেক কিছু আছে, এসেছেন যখন দেখুন। এখানে পাহাড় আছে দেখবার মতো,
পাহাড়ে কত সুড়ঙ্গ, সেখানে যেতে পারেন আপনাদের মন মর্জি। চারিদিকে কত তোষাখানা। সেবার পাহাড়ের পর থেকে এদিকটাতে প্রচুর ঐশ্বর্য। গাগুল সেসব জানে। গাগুলকে বলছি আপনাদের সেসব দেখিয়ে আনবে। গাগুল হলো সেই উইস ডক্টর। লোকটা সভায় ছিল, চেহারা বেটে মর্কটের মতো, মানুষের মতো দুপায়ে শুধু চলে, না হলে চেহারা মোটে ও মানুষের চেহারা নয়। হাত পাগুলো জানোয়ারদের লোমলা থাবার মতো, গায়ে হাড়ের উপরে শুধু চামড়া, মাংস নেই। অ্যালান বললেন, কার্টিসকে সাবার করেছে আমাদের ও সাবার আমাদের কার্টিসের কাছে চালান করবার মতলব। গুড বললেন, এতে না বলা চলে না, আমরা রাজি হই, কি বলো? অ্যালান বললেন, হ্যাঁ। তিনজনে প্রাসাদের বাইরে এসে দাঁড়ালেন। পথে একদল বাহুত রাখাল, তাদের হাতে কগাছা ছড়ি। ছড়িগুলো 4 ফুট করে লম্বা। অ্যালান বললেন, এগুলো হলো মশাল। গাগুল এলো। বাহুতুর দল সসম্ভ্রে গিয়ে দাঁড়ালো গাডুলের পিছনে। গাডুলের বেশ বয়স হয়েছে, কারো পরোয়া করে না, ভয়ানক দাম্ভিক। ধরাকে যেন মাটির সরা ইশারায় গাগুল জানালো অ্যালানদের, আমার পিছু পিছু এসো। বাহুতুর দল চলল গাগুলের পেছনে। তাদের ঠেলে ঠুলে অ্যালান এলেন ঠিক গাগুলের পেছনে। গুড এবং এলিজাবেথ অ্যালানের পিছনে, তবে বেশ খানিক তফাতে। কম্পাউন্ড ত্যাগ করে সকলে চললেন পাহাড়ের দিকে। যেতে যেতে গাগুল মাঝে মাঝে এমন চোখ করে তাকাচ্ছেন এলিজাবেথের দিকে, এলিজাবেথের গা ছমছম করছে। গুড বললেন, মারি বেটার মাথায় বন্দুকের বাট দিয়ে ঝরছে একটি ঘা। এলিজাবেথ শিউরে উঠল, বলল, না না, খবরদার। এলিজাবেথের হাতে রাইফেল। এলিজাবেথ বলল, এটা যতক্ষণ আমার হাতে আছে ওর সাধ্য হবে না কিছু করে। অ্যালান চলেছেন খুব হুঁশিয়ার হয়ে, কেউ কোনো রকমে না এতটুকু কায়দা পায়। 1 ঘন্টা চললে সকলে এসে পৌঁছলেন পাহাড়ের নিচে। এখানে কিং সোলোমনস রোড শেষ হয়েছে। এবার পাহাড়ে উঠতে হবে। শুষ্ক রুক্ষ পাথরের পাহাড়, ছোট বড় অসংখ্য পাথর গায়ে গায়ে লেগে আছে। কোথাও ঘুরে কোথাও সেগুলোর ফোকর দিয়ে পাহাড়ে ওঠার পথ। বুড়ো গাগুল তোফা চলেছে, বানরের মতো গতি। এদের 3 জনের বেশ কষ্ট হচ্ছে। সবচেয়ে উঁচু যে পাহাড়টা, সে পাহাড়ের উপর থেকে নিচে বহুদূর পর্যন্ত দেখা যায়। নিচে যেন খেলাঘরের দেশ। পাহাড়ের মাথায় একদিকে গুহা। গাগুল এলো না কুচিয়ে গন্ধে গন্ধে সেই গুহার সামনে। ঘসঘেস কতগুলো পাথরের আড়ালে লুকানো গুহার মুখ। যে জানে না তার পক্ষে এ গুহামুখ খুঁজে বার করা অসম্ভব। মুখের কাজটা দেখাচ্ছে পাথরের পাশে খানিকটা গাঢ় কালো ছায়া যেন। গাগুলের ইঙ্গিতে বাহুতুরা মশাল জ্বালালো। অ্যালান, গুড, এলিজাবেথ এদের 3 জনের হাতে দেয়া হলো জ্বলন্ত একটা মশাল। গাগুল নিজে একটা নিল। তারপর কজন বাহুতুকে গুহার মুখে পাহারায় থাকতে বলে এদের নিয়ে গাগুল ঢুকলো গুহার মধ্যে। ঢুকে একটু নেমেই সুড়ঙ্গ। সুড়ঙ্গ গেছে ডান দিকে। বাইরের এতটুকু আলো ঢুকছে না। মশালের আলোয় ভিতরটা লাল টকটক করছে। ভিতরে রীতিমতো গোলক ধাঁধা। বাঁক আর বাঁক, বাঁকের অন্ত নেই। আশ্চর্য, এমন অন্ধকার, অথচ গুহার মধ্যে একটা বাদুড়
কি একটা চামচিকে পর্যন্ত নেই। খানিক যাবার পর গাছগুলোর পিছনে পিছনে সকলে নিচে নামতে গাগুলের পিছনে পিছনে সকলে নিচে নামতে লাগলেন। উপরে পাহাড়ের গা ছুঁয়ে জল ঝরছে, অবিরাম জল ঝরছে। জল ঝরার শব্দ ক্রমে বেশ উঁচু পর্দায় উঠল। এবার সকলে নেমে চলেছেন। মশালের আলোয় সকলের মূর্তি দেখাচ্ছে যেন কোনো প্রাচীন আদি ভৌতিক জীব। এলিজাবেথের মুখ ভয়ে সাদা। অ্যালান ধরেছেন এলিজাবেথের হাতখানা চেপে। হঠাৎ গাগুল বলল, এ পথ এমনি গেছে নিচে, অনেক নিচে, এ পথের শেষ নেই। অ্যালান বললেন, চলো, আমরা এ পথের শেষ পর্যন্ত না দেখে ফিরব না। আরও খানিক নেমে একখানা কপাট, পাথরের খিলানের পর খিলান, আঁকাবাঁকা, মাঝে মাঝে মানুষের মূর্তি, কাঠের না পাথরের ফ্রেম শুধু, আকার কিন্তু মানুষের ছাদে। অ্যালান বললেন, যত রাজরা, আমির, ওমরা, ওদের কবর, ওগুলোর মধ্যে ছিল তাদের দেহ, হাজার হাজার বছরের অন্ধকারে ঠান্ডায় জমে কাঠ হয়ে গেছে। শুনে এলিজাবেথ শিউরে উঠল। আরও খানিক এগিয়ে প্রকাণ্ড একটা টেবিল, গুহার মধ্যে বড় হল, টেবিলটা সেই হলের মাঝখানে। টেবিলে নকশার কি কাজ, কি বাহার। টেবিলের সামনে দাঁড় করানো এক নরকঙ্কাল, কঙ্কালের হাত দুখানা টেবিলের উপর রাখা। কঙ্কালের কোথাও এতটুকু মেদ বা মাংসের চিহ্ন নেই। মানুষের সাইজের চেয়ে 5 গুণ বড় এ কঙ্কালের সাইজ। বিভৎস দেখলে ভয় করে। কঙ্কাল দেখে চোখ বড় করে অ্যালান বললেন, আরে বাস, এ আবার কি? গুড বললেন, সত্যি, এগুলোই বাকি। তীক্ষ্ণ সন্ধানী দৃষ্টিতে অ্যালান দেখছেন হলের চারদিকে অনেকগুলো মূর্তি। তিনি বললেন, কবরের গর্তে এনেছে আমাদের। গুড বলল, মতলব? জ্যান্ত সমাধি? আশ্চর্য নয়, তবে বাছাধন এত সহজে আমাদের সঙ্গে পেরে উঠবে না। এবার তাহলে রীতিমতো হুঁশিয়ার। অ্যালান তাকালেন গাগুলের দিকে, বললেন, উপরে চলো। গাগুলের কুতকুতে চোখে তখন যে দৃষ্টি। গাগুল হাসল, হি 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 হি, অপূর্ব হাসি। গাগুল দেখালো আঙুল দিয়ে একটা দেয়াল। বড় কঙ্কালের পেছনে এ দেয়াল। অ্যালান গেলেন সেই দেয়ালের দিকে। গুডকে আর এলিজাবেথকে যেতে দিলেন না। গাগুল চলল অ্যালানের সঙ্গে। দেয়ালের ওদিকে ঘর, সেই ঘরে দাঁড়ালেন অ্যালান। গাগুলও দাঁড়ালো। ঘরের দেয়ালগুলো বড় বড় পাথর কেটে তৈরি, মানুষের হাতে তৈরি, কত রঙের মার্বেল পাথর। ঘরের মধ্যে কত মণি রত্ন হিরে, এক একখানার সাইজ অস্ট্রিচের ডিমের মতো, আঁকাটা হিরে। অ্যালান বুঝলেন এইখানে আসতে চেয়েছিল হেনরি কার্টিস, এইখানেই আসতে চেয়েছিল ডন জোস সিলভেস্টার। অ্যালান ডাকলেন গুডকে, এলিজাবেথকে। তারা এলেন, এসে দেখলেন চোখ ঝলসে যায়, প্রাণ মেতে ওঠে। এত ঐশ্বর্য আছে দুনিয়ার এই কোণে, সকলের চোখের আড়ালে আশ্চর্য। গুড বললেন, এই তাহলে রাজা সোলেমনের হীরের খনি। সকলে দেখছেন বিভোর হয়ে। হঠাৎ এলিজাবেথের চিৎকার। চমকে অ্যালান দেখেন গাগুল তার মশাল উঁচু করে ধরে বেরিয়ে যাচ্ছে। একখানা পাথর সে ঠেলে ফেলে দেবে, তার উদ্যোগ করছে। অ্যালান লাফ দিয়ে গাগুলের ঘাড়ে পড়লেন। গাগুল একটা কঙ্কাল টেনে বার করেছে। অ্যালানের ধাক্কায় গাগুল হুমড়ি খেয়ে মাটিতে পড়ল। সঙ্গে সঙ্গে এলিজাবেথকে কাঁধে তুলে নিয়ে মশালের আলো ফেলে অ্যালান উঠতে লাগলেন উপর দিকে। তার আগে চলেছেন গুড। কধাপ উপরে এসে গাগুলের পৈশাচিক চিৎকার শুনে অ্যালান থমকে দাঁড়ালেন। এলিজাবেথকে নামিয়ে সামনে দাঁড় করিয়ে দিলেন। গাগুল তখন একটা থাম ধরে সজোরে নাড়া দিচ্ছে, আর তার কজন লোক মারছে
সে থামে ডান্ডার ঘা। একখানা বড় পাথরের চাই তুলে নিয়ে এলান সেটা ছুঁড়লেন গাগলকে লক্ষ্য করে। সেটা লাগলো গাগলের গায়ে। পাথরের ঘা খেয়ে গাগল চিৎকার করে পড়ে গেল। সঙ্গে সঙ্গে গুহা উঠল কেঁপে এবং সেই থামটা উপড়ে খসে হুড়মুড় করে ভেঙে নিচে পড়ল। চকিতে প্রলয় ব্যাপার। এরা খুব বেঁচে গেছেন। তিনজনে তখন মশাল হাতে উপরে উঠতে লাগলেন গুহামুখের সন্ধানে। তারপর জীবনপণ সংগ্রাম। এই অন্ধকার পাতাল গহ্বর হঠাৎ পাথরের দেয়াল খিলান ধসে পড়ে পথ গেছে বন্ধ হয়ে। তাছাড়া মশালের আলোয় কখনো আঁকাবাঁকা পথে চলা, কখনো ওঠা কখনো নামা গোলকধাঁধার এ মহাবুহৎ ভেদ করে কি তারা বেরোবেন?